তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী নিশীথে। অতীত বড় নাছোড়বান্দা, কোনো ওষুধেই সে ভোলে না। সে বারবার ফিরে এসে কড়া নাড়ে দরজায়, বিশেষ করে সেই সব অতীত যার সঙ্গে জড়িয়ে থাকে কোনো অপ্রাপ্তি বা অসম্পূর্ণতা। জীবনের পথে আমরা এগিয়ে গেলেও সে ঠিক আমাদের পেছন পেছন আসে। আমরা ফিরে চাইলে মুহূর্তের জন্য কোথায় যেন লুকিয়ে পড়ে। চলুন আজ আমরা তার চোখে চোখ রেখে তাকাতে পারি কিনা দেখা যাক। ডাক্তার, ডাক্তার। আচ্ছা, জ্বালাতন করলো তো। এই অর্ধেক রাতে চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধড়ফড় করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম। উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চাইলাম। ঘড়িতে দেখি তখন রাত 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ রাত্রে আবার সেই রকম উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধ কোনো কাজে লাগলো না। আমি একটু সংকোচে বললাম, আপনি মনে হয় মদের মাত্রা আবার বাড়িয়েছেন, তাই তো? ওটা তোমার একটা মস্ত ভুল। মদ নয়। ঘটনাটা আগাগোড়া না শুনলে তুমি আসল কারণটা বুঝতে পারবে না ডাক্তার। কুলুঙ্গির মধ্যে ছোট টিনের ডিবে ম্লানভাবে কেরোসিন জ্বলছিল। আমি একটু উস্কে দিলাম সেটা। একটু আলো জেগে উঠল আর অনেকটা ধোঁয়া বের হতে লাগলো। কোঁচাখানা গায়ের উপর টেনে একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসলাম। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী খুব দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, মনের রসেরও অভাব ছিল না। তার উপর আবার কাব্যশাস্ত্রটা বেশ মন দিয়ে পড়েছিলাম, তাই কেবল সেই নির্ভেজাল গৃহিণীপনায় ঠিক মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায়ই মনে উদয় হতো, গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ ঘাটত না, এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করতে গেলে সে হেসে উড়িয়ে দিত। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, তেমনি তার হাসির মুখে বড় বড় কবিতার টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। জ্বর ঠুঁটো হয়ে, জ্বর বিকার হয়ে মরমর হয়ে গেলাম। বাঁচার আশা ছিল না। একদিন তো ডাক্তারের জবাবই দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করল। সে গাওয়া ঘিয়ের সঙ্গে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। সেই ওষুধের গুণে হোক বা অদৃষ্টের কৃপায় সে যাত্রা বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী দিন রাত এক মুহূর্তের জন্য বিশ্রাম করেনি। সেই কটা দিন একজন অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সঙ্গে একেবারে দরজায় এসে দাঁড়ানো সাক্ষাৎ যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিল। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো দুহাতে আড়াল করে রেখেছিল। খাওয়া ছিল না, ঘুম ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাস্ত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পরেই এক মৃত সন্তান প্রসব করলেন।
তারপর থেকেই তার নানা রকম জটিল রোগের সূত্রপাত হলো। তখন আমি তার সেবা আরম্ভ করে দিলাম, আর তাতে সে বিব্রত হয়ে উঠল। কেবলই বলতো, আহ, করো কি? লোকে কি বলবে বলো তো? অমন করে দিনরাত তুমি আমার ঘরে এসো না। যেন নিজে বাতাস খাচ্ছি এরকম ভান করে যদি রাত্রে তাকে তার জ্বরের সময় পাখা করতে যেতাম, তো ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার পড়ে যেত। কোনোদিন যদি তার শুশ্রূষার জন্য আমার খেতে যেতে 10 মিনিট দেরি হয়ে যেত, তবে সেটাও তার নানা রকম অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হয়ে দাঁড়াতো। সামান্য একটু সেবা করতে গেলেও হিতে বিপরীত হয়ে উঠত। সে বলতো, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়, তুমি যাও তো এখান থেকে। আমাদের সেই বরানগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছো ডাক্তার। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সামনেই গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিল। সমস্ত বাগানটার মধ্যে সেই জায়গাটুকুই ছিল অত্যন্ত সাদাসিধে এবং নিতান্ত দিশি। অর্থাৎ তার মধ্যে গন্ধের চেয়ে রঙের বাহার, ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে কিছু তুচ্ছ গাছপালার পাশে কাঠির গায়ে কাগজের তৈরি লাটিন নামের জয়োধ্বজা উঠত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি ছিল। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় সে নিজে দাঁড়িয়ে দুবেলা সেটা ধুয়ে সাফ করে রাখত। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেটাই তার বসবার জায়গা ছিল। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেকদিন শয্যাশায়ী থেকে একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় সে বলল, ঘরে বন্ধ থেকে থেকে আমার প্রাণটা কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুল গাছের নিচে পাথরের বেদিতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমারই উরুর ওপর তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে সে অদ্ভুত আচরণ বলে গণ্য করবে। তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। একটা দুটো ফুটে ওঠা বকুল ফুল ঝরতে লাগলো, আর গাছের পাতার ফাঁক দিয়ে ছায়া মাখা জ্যোৎস্না তার শীর্ণ মুখের ওপর এসে পড়ল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে একপাশে নীরবে বসে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল এলো। আমি ধীরে ধীরে গাছের গোড়ায় এসে দুহাতে তার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলে নিলাম। সে এতে কোনো আপত্তি করল না। কিছুক্ষণ এইভাবে চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন আকুল হয়ে উঠল। আমি বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলব না। তখনই বুঝলাম কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। আমার স্ত্রী হেসে উঠল। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, এবং এবং একটু অবিশ্বাসও ছিল, আর ছিল পরিহাসের তীব্রতা অনেকটা। প্রতিবাদ হিসেবে একটা কথাও না বলে সে কেবল তার সেই হাসির দ্বারা জানালো, কোনো কালে ভুলবে না, তা কখনো সম্ভব নয়। আমি তা আশাও করি না। ওই মিষ্টি তীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে সাধারণ প্রেমালাপ করার সাহস করিনি। তার আড়ালে তার সম্পর্কে মনে যেসব কথা উদয় হতো, তার সামনে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলে মনে হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে দু চোখ বেয়ে দরদর ধারায় জল পড়তে থাকে, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাসি পায়, আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। জানো ডাক্তার, বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির ওপরে তর্ক চলে না।
কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না ক্রমেই উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু করে ডাকতে ডাকতে অস্থির হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি তার সঙ্গিনী বধির হয়ে আছে? বহু চিকিৎসাতেও আমার স্ত্রীর রোগ সারবার কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলল, একবার হাওয়া বদল করে দেখলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকে চুপ করলেন, সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাইলেন, তারপর দুই হাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলতে লাগলো এবং নিস্তব্ধ ঘরে মশার ভনভন শব্দ স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ নীরবতা ভেঙে দক্ষিণাবাবু বলতে আরম্ভ করলেন, সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেকগুলো দিন একভাবে কাটিয়ে ডাক্তারও বললেন, আমিও বুঝলাম এবং আমার স্ত্রীও বুঝলো যে তার রোগ সারার নয়, তাকে এরকম চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলল, যখন ব্যামও সারবে না আর এত শিগগির আমার মরবার আশাও নেই, তখন আর কতদিন এই জীবন মৃতকে নিয়ে কাটাবে? তুমি বরং আরেকটা বিয়ে করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সদ্বিবেচনার কথা। এর মধ্যে যে ভীষণ একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করে হাসার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর গলায় বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। সে বাধা দিয়ে বলল, নাও, হয়েছে, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী আবার হেসে উঠল। তখন আমাকে রণে ভঙ্গ দিতে হলো। জানি না তখন নিজের কাছেও স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই নিরাময়ের আশাহীন শুশ্রূষার কাজে আমি মনে মনে পরিশ্রান্ত হয়ে উঠেছিলাম। হাল ছেড়ে দেব এমন কল্পনাও আমার মনে ছিল না, অথচ চিরজীবন এই চিররুগ্নকে নিয়ে কাটাতে হবে এই কল্পনাও আমার কাছে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। হায় রে, প্রথম যৌবনকালে যখন সামনে তাকিয়েছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন কত প্রফুল্ল, কত উজ্জ্বল দেখিয়েছিল। আর আজ থেকে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক ক্লান্ত ভাবটা নিশ্চয়ই সে দেখতে পেয়েছিল। তখন জানতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নেই যে সে আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতোই খুব সহজে বুঝত। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার কাছে কবিত্ব ফলাতে যেতাম, সে এক সুগভীর স্নেহ অথচ সংশয়াতীত কৌতুকে হেসে উঠত। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর মতো সে সমস্তই জানত। এ কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স বছর 15 হবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি বলে বিবাহ দেননি, কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না।
যেমন সুরূপ তেমনি সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তার সঙ্গে নানা কথার আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হতো। আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় পেরিয়ে যেত। সে জানতো আমি হারান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু দেরির কারণ একদিনও আমাকে জিজ্ঞাসাও করেনি। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখতে লাগলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে দুকুল ছাপানো স্বচ্ছ জল ছল ছল ঢল ঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করার এবং ওষুধ খাওয়ানোর নিয়মে গাফিলতি হতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলতেন, যাদের রোগ সারার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থেকে তাদের নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, কিন্তু আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ তোলা তাঁর উচিত হয়নি। মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসাড় যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ খাইয়ে শুধু শুধু ডাক্তারখানার দেনা বাড়াচ্ছেন কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দিন যাতে এই প্রাণটা যায়। ডাক্তার বললেন, ছি ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভিতর বড্ড আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার একপাশে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। সে বলল, শোনো, এই ঘর বড় গরম, তুমি বাইরে যাও। তোমার বেড়াতে যাওয়ার সময় হয়েছে। খানিকটা না বেরিয়ে আসলে তোমার আবার রাতে খিদে হবে না। বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে হওয়ার জন্য খানিকটা বেরিয়ে আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চিতভাবে বলতে পারি সে প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝত। আমি নির্বোধ, মনে করতাম সে নির্বোধ। এই বলে দক্ষিণাবাবু অনেকক্ষণ করতলে মাথা রেখে চুপ করে বসে রইলেন। শেষে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও না ডাক্তার। জল খেয়ে বলতে লাগলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছে প্রকাশ করল। জানি না কি কারণে তার সে প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করারও কোনো কারণ ছিল না। সে একদিন সন্ধেবেলা আমাদের বাসায় এসে উপস্থিত হলো। সেদিন আমার স্ত্রীর কষ্ট অন্য দিনের থেকে কিছুটা বেড়ে উঠেছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন সে অত্যন্ত স্থির নিস্তব্ধ হয়ে থাকে। কেবল মাঝে মাঝে হাতের মুঠো বন্ধ হতে থাকে এবং মুখ নীল হয়ে আসে। তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি বিছানার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যাওয়ার অনুরোধ করে এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন একটা ইচ্ছে তার মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল এক একবার যন্ত্রণা সামান্য কম হলে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের উপর পড়ল।
আলো আঁধারের মধ্যে সে কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। আমার স্ত্রী চমকে আমার হাত ধরে জিজ্ঞেস করলো, ও কে? তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করলো। ও কে? ও কে গো? আমার কেমন দুর্বুদ্ধি হলো হঠাৎ। প্রথমেই বলে ফেললাম, আমি চিনি না। বলার সঙ্গে সঙ্গে কে যেন আমাকে চাবুক মারলো। পরের মুহূর্তেই বললাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালো। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। পরক্ষণেই সে ক্ষীণ স্বরে অতিথিকে বলল, আপনি আসুন। আর আমাকে বলল, তুমি আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসলো। তার সঙ্গে রোগিণীর অল্প স্বল্প কথাবার্তা চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ সঙ্গে এনেছিলেন। সেই 2টি শিশি বের করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করার, আর এটা খাওয়ার। দেখবেন দুটো গুলিয়ে ফেলবেন না, এই ওষুধটা কিন্তু মারাত্মক বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ দুটো খাটের পাশে টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার নিজের মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে মহিলা তো কেউ নেই, ওনার সেবা করবে কে? আমার স্ত্রী ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না না, আপনি কষ্ট করবেন কেন? পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করে এসেছেন, অন্যের সেবা সহ্য করতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার বেরোতে যাবেন। এমন সময় আমার স্ত্রী বলল, ডাক্তার, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, এনাকে একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন তো? আসুন না, আপনাকে নদীর ধার হয়ে একবার বেরিয়ে আনি। আমি একটু আপত্তি দেখিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই রাজি হলাম। ডাক্তারবাবু যাওয়ার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করলাম। ফিরে আসতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছে। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? সে উত্তর দিতে পারল না। নীরবে আমার মুখের দিকে তাকালো, যেন তখন তার গলা টিপে ধরে রেখেছে কেউ। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার প্রথমে এসে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। অবশেষে জিজ্ঞেস করলেন, সেই ব্যথাটা কি বেড়ে উঠেছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড় নেড়ে নীরবে জানালো, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি প্রায় জ্ঞান হারিয়ে আমার স্ত্রীর বিছানার উপর গিয়ে পড়লাম। তখন মা তার অসুস্থ শিশুকে যেমন করে সান্ত্বনা দেয়, তেমন করে সে আমার মাথা তার বুকের কাছে টেনে নিয়ে 2 হাতের স্পর্শে আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করল। কেবল তার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারবার করে বলতে লাগলো, শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে। এবং সেই মনে করেই আমি সুখে মরলাম। ডাক্তার যখন ফিরলেন, তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সব যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণ আর একবার জল খেয়ে বললেন, ওহ, বড় গরম, বড় গরম।
বলে দ্রুত বার কয়েক বারান্দায় পায়চারি করে বসলেন। বেশ বোঝা গেল তিনি বলতে চাইছেন না, কিন্তু আমি যেন জাদু করে তার থেকে কথা বের করে নিচ্ছি। আবার আরম্ভ করলেন। মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার পিতার অনুমতিতে আমাকে বিয়ে করলো, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমালাপ করে তার হৃদয় অধিকার করার চেষ্টা করতাম, সে হাসত না, গম্ভীর হয়ে যেত। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল আমি কেমন করে বুঝবো? সেই সময় আমার মদ খাওয়ার নেশা অত্যন্ত বেড়ে উঠল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে, পাখিদের বাসায় ডানা ঝাড়ার শব্দটুকু নেই। কেবল বেড়ানোর পথের দুপাশে ঘন ছায়ায় ঢাকা ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপছিল। ক্লান্ত বোধ করতে মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির ওপর এসে নিজের দু হাতের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় আচ্ছন্ন। গাছের পাতার শিরশিরে শব্দ যেন অনন্ত আকাশের বুক থেকে চুইয়ে পড়া নীরবতার ঝালরে একটা শব্দের সরু পাহাড় বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি একটু মদ খেয়েছিলাম, মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহে এলো, তখন বনের ছায়ায় কালো রঙে আকাশ এই আঁচল বিছানো ক্লান্ত মেয়েটার আবছায়া মূর্তিটা আমার মনে এক অদ্ভুত আবেগের সঞ্চার করল। মনে হলো ও যেন একটা ছায়া, ওকে যেন কিছুতেই দুটো হাত দিয়ে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন ধরে উঠল। তার উপর কৃষ্ণপক্ষের এক ফালি খয়াটে হলুদ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে উঠে এলো। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই ক্লান্ত দেহের মেয়েটার মুখের উপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আর থাকতে পারলাম না, কাছে এসে দুই হাতে তার হাতটা তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলতে পারবো না। মনোরমা, কথাটা বলেই ভীষণ চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটা আর একদিন আরো কাউকে বলেছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের ডালের উপর দিয়ে, ঝাউ গাছের মাথার উপর দিয়ে, কৃষ্ণপক্ষের হলদেটে ভাঙা চাঁদের নিচে দিয়ে, গঙ্গার পূর্ব পার থেকে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করে অতি দ্রুত বেগে একটা হাসি বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি নাকি গগনভেদী হাহাকার বলতে পারি না। আমি সঙ্গে সঙ্গে পাথরের বেদির ওপর জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞাসা করল, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কেঁপে উঠে বললাম, শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা হা করে একটা হাসি বহে গেল। স্ত্রী হেসে বললেন, সে বুঝি হাসে? লম্বা ষাঁড় বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদেরই পাখার শব্দ শুনেছিলাম। তুমি এত অল্পে ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক ওড়ার শব্দই বটে। এই সময় উত্তর দেশ থেকে হাঁস জাতীয় পাখির দল নদীর চরে চড়তে আসে, কিন্তু সন্ধে হলে সে বিশ্বাস রাখতে পারতাম না।
তখন মনে হতো চারদিকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরে অন্ধকার ছিন্ন ভিন্ন করে ধ্বনিত হয়ে উঠবে। অবশেষে এমন হলো, সন্ধ্যের পর মনোরমার সঙ্গে একটা কথা বলতে আমার সাহস হতো না। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বেরোলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কদিন বড় সুখে ছিলাম। চারদিকের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার মনের বন্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছাড়িয়ে, খোড়ে ছাড়িয়ে অবশেষে পদ্মায় এসে পৌঁছলাম। ভয়ঙ্করী পদ্মা তখন শীত ঘুমে আচ্ছন্ন নাগিনীর মতো ক্ষীণ নির্জীব ভাবে পড়েছিল। উত্তর পারে জনহীন তৃণহীন দিগন্ত বিস্তৃত বালির চর ধুধু করছে এবং দক্ষিণের উঁচু পাড়ের ওপর গ্রামের আমবাগানগুলো এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোড় হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে একবার পাশ ফিরছে, আর সেই বিক্ষত তটভূমি ঝুপঝাপ করে ভেঙে ভেঙে পড়ছে। এইখানে বেড়ানোর সুবিধা দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যাস্তের সোনালী আলো মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চাঁদের আলো দেখতে দেখতে ফুটে উঠল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অশেষ উচ্ছ্বসিত জ্যোৎস্না বাধাহীনভাবে একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি। একটা লাল শাল মনোরমার মাথার উপর থেকে নেমে তার মুখটা ঘিরে তার শরীর আচ্ছন্ন করে রয়েছে। নিস্তব্ধতা যখন নিবিড় হয়ে এলো, কেবল একটা সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে তার হাতটা বের করে আমার হাত চেপে ধরল। আমার খুব কাছে। সে যেন তার সমস্ত শরীর, মন, জীবন, যৌবন আমার উপর বিছিয়ে দিয়ে নিতান্ত নির্ভর করে দাঁড়ালো। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ না হলে কি দুটো মানুষকে কোথাও ধরে? তখন মনে হলো, আমাদের ঘর নেই, দ্বার নেই, কোথাও ফেরার নেই। এমন করে হাতে হাতে ধরে ঠিকানাহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চাঁদের আলোয় আলোকিত শূন্যতার উপর দিয়ে অবারিত ভাবে চলে যাব। এইভাবে চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম বালির মাঝখানে অদূরে একটা জলাশয়ের মতো হয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল দাঁড়িয়ে আছে। সেই বালিতে ঘেরা নিস্তরঙ্গ নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত ভাবে পড়ে আছে। এই জায়গাটাতে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল। তার মাথার ওপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্না ধোয়া মুখটা তুলে ধরে চুমু খেলাম। সেই সময়, ঠিক সেই সময়, সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলে উঠল, আমি চমকে উঠলাম। আমার স্ত্রীও কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই আমরা বুঝলাম, এই শব্দ মানুষের নয়, অপার্থিব নয়, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখে জেগে উঠেছে। সেই ভয়ের চমক খেয়ে
আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাত্রে বিছানায় এসে শুলাম। ক্লান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমন্ত মনোরমার দিকে একটা মাত্র দীর্ঘ শীর্ণ হাড় জিড়জিড়ে আঙুল তুলে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট গলায় কেবলই জিজ্ঞেস করতে লাগলো, কে কে গো কে? তাড়াতাড়ি উঠে দেশলাই জেলে বাতি ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গেল, আর আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘরমাক্ত শরীরের রক্ত হিম করে দিয়ে হা হা করে একটা হাসি অন্ধকার রাত্রির ভেতর দিয়ে বয়ে চলে গেল। সে পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তার পরবর্তী অসংখ্য দেশ গ্রাম নগর পার হয়ে গেল, যেন সে চিরকাল ধরে দেশ দেশান্তর লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতর ক্ষীণতম হতে হতে অসীম সুদূরে চলে যাচ্ছে। ক্রমে যেন সে জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল, ক্রমে যেন সে সূচের মুখের মতো ক্ষীণতম হয়ে এলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, কল্পনা করিনি। আমার মাথার মধ্যে যেন আকাশ রয়েছে এবং সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে এলো তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। তো যেই আলো নিভিয়ে শুলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠল, কে কে গো কে? আমার বুকের রক্তের ঠিক সমান্তারে ক্রমাগতই ধ্বনিত হতে লাগলো, কে কে গো কে? সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে উঠে ঘন্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে সেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, কে কে গো কে 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 গো কে? বলতে বলতে দক্ষিণবাবুর মুখ ফ্যাকাশে হয়ে আসলো, তার গলার স্বর আটকে এলো। আমি তাকে স্পর্শ করে বললাম, আচ্ছা নিন একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো ফুটেছে, কাক ডেকে উঠছে, দোয়েল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনে দিয়ে একটা মোষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলে গেল। তখন দক্ষিণবাবুর মুখের ভাব একেবারে বদলে গেল, ভয়ের একটুও চিহ্ন রইল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। আর কোনো কথা না বলে হঠাৎ করে উঠে দ্রুত বেগে চলে গেলেন। সেই দিনই মাঝরাতে আবার আমার দরজায় ঘা পড়ল। ডাক্তার 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 ভালোবাসার সমীকরণ ভীষণ জটিল, তা কোনো সহজ ফর্মুলাতে ভাঙা যায় না, এবং কিছু কিছু সমীকরণের মাঝে উপস্থিত থাকে এক অদৃশ্য ধ্রুবক। মাঝে মাঝে সে কেবল জেগে ওঠে কোনো এক নিশীথে।